আজকে আমি কালী পুজোয় ঠাকুর দেখতে চলে এসেছি ধুবুলিয়া স্টেশন থেকে নেমেই দুপা হেঁটেই সবার প্রথম যে প্যান্ডেলটা সেটা ছিল অনেকটা বড় লাইটিং পেরিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম মেলার সামনে। আর তার মধ্যে দিয়েই ছিল এই প্যান্ডেলটা, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এটা ছিল কালী পুজোর তৃতীয় দিন, মানে আজকে 3 নম্বর দিন। কালী পুজোর দিনটা আমাদের কোনো বাড়ি আসা হয় না, কারণ আমাদের নিজেদের ক্লাবে পুজো থাকে, তো সেই জন্য আমরা সেখানেই ব্যস্ত থাকি। তাই আজকের দিনটা বেরিয়েছিলাম এই ধুবুলিয়ার এই ঠাকুরগুলো দেখতে। এইবার নিয়ে দ্বিতীয়বার আমার ধুবুলিয়ার ঠাকুর দেখতে আসা। যাই হোক, তারপর আস্তে আস্তে আমরা পুরো ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা এতটাই সুন্দর, পুরো সবুজে ঘেরা, ফুল পাতা গাছ দিয়ে সুন্দর করে সাজানো ছিল, সমস্ত কিছু আর্টিফিশিয়াল ছিল, বাট এত সুন্দর লাগছিল ডেকোরেশনটা, মনে হচ্ছে অন্য কোনো একটা গভীর অরণ্যের ভেতরে আমরা প্রবেশ করেছি। আর এই ছিল এখানকার প্রতিমা। তারপর ওখান থেকে একটা টোটো করে আমরা চলে আসলাম বাজারের দিকে, কারণ এরপর যত প্রতিমা হয়েছিল সমস্তটাই এই বাজারের দিকে। তারপর একটুখানি হেঁটেই আমরা চলে গেলাম অন্য একটা মণ্ডপে, যেটা ছিল ঠিক এইরকম। ঢুকতেই ওদের সামনে দিয়ে লাইটিং এর ঠিক এরকম কাজ ছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। আর এখানটায় সেই টাইমে হচ্ছিল একটা ডিজের প্রোগ্রাম, যার জন্য ভীষণ ভিড় এবং অনেকে ডান্স করছিল এখানে। যাই হোক, এই ভিড়গুলো ঠেলতে ঠেলতে আমরা ভিতরের দিকে চলে গেলাম এবং সেখানে গিয়েও ভীষণ একটা লাইন ছিল। সেই লাইন অতিক্রম করে আস্তে আস্তে আমরা চলে গেলাম মণ্ডপের ভেতরে। আর ঢুকে দেখি ভেতরের কাজটা এতটাই সুন্দর, কি বলবো, প্রতিটা পাটের কাজ ছিল এবং পাটকুটি দিয়ে তৈরি ছিল বিভিন্ন ডিজাইন। আর এতটাই সুন্দর হস্তশিল্পের এই ব্যাপারটা ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। তার মাঝখানে দেবীর মুখটা তো অত্যন্ত সুন্দর। এবার কলকাতার এক দুর্গার আদলে এইটা তৈরি করা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম অন্য একটা মণ্ডপে, সেটার লাইটিংটা ঠিক এরকম ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এই মণ্ডপে, যেটার মণ্ডপটাই ভীষণ লাইটিংয়ের একটা কালারফুল ব্যাপার ছিল। আর সেটা থার্মোকল এবং বিভিন্ন জিনিস দিয়ে সেটা ডেকোরেট এবং বিভিন্ন নকশা তৈরি করা হয়েছিল, এবং যার ভেতরের এই লাল সাদা দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছিল। আর এই ছিল তাদের প্রতিমা, যেটা অত্যন্ত সুন্দর এবং মিষ্টি মাধুর্যের একটা মুখ ছিল। এই প্রতিমাকে চোখ ভরে দেখতে না দেখতেই আমরা চলে গেলাম অন্য একটা প্রতিমার দিকে, যেটা ছিল অত্যন্ত সুন্দর। তারপরের লাইটিংটা ছিল এই মণ্ডপের একেবারে সবুজ লাল নীলে ভরা, আরও সুন্দর। এটাও ঠিক ওই রকমই একটা মণ্ডপের মতো ছিল, যেটা এরকম সুন্দর ছিল বেশ। আর ভেতরটা সম্পূর্ণ আলাদা। ভেতরটা পুরো দেখে মনে হচ্ছে আকাশের মধ্যে চলে এসেছি, যেখানে তুলো দিয়ে বিভিন্ন আকাশ এবং বিভিন্ন ঘোড়া তৈরি করা হয়েছিল, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর লাইটিংটা তো অত্যন্ত সুন্দর। আর এই ছিল এখানকার প্রতিমাটা, যেটা খুবই সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম তার পাশেই এই মণ্ডপটির মধ্যে, যেটা এটাও বেশ ভালোই ছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। সামনে বুদ্ধর একটা পুতুল সাজানো ছিল। আর এই ছিল এখানকার প্রতিমা। ওখান থেকে খানিকটা হাঁটতেই আমরা চলে গেলাম অন্য একটা মণ্ডপের দিকে। এই মণ্ডপের লাইটিং ছিল ঠিক এইরকম। আর এটা ছিল বাঙালির আন্দোলনের টাইমের, সেই সময়কার কিছু বিপ্লবীদেরকে নিয়ে, যেমন ক্ষুদিরাম, এছাড়াও আরও অনেকেই ছিল। বিশেষ করে ক্ষুদিরামের ব্যাপারটাকে এখানে তুলে ধরে, এখানে তার বিভিন্ন লেখালেখি এখানে তুলে ধরা হয়েছে, এবং স্বাধীনতার আন্দোলনের বিভিন্ন চিত্র, লেখালেখি এবং ব্যক্তিত্ব, যেমন সত্যজিৎ রায়, তা রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেক ব্যক্তির ছবি দিয়ে ব্যাপারটাকে এখানে ডেকোরেট করা হয়েছে। আর ওই ছিল মিষ্টি মুখের প্রতিমা। ওখান থেকে আমরা চলে গেলাম বিরাট বড় একটা লাইন অতিক্রম করে এই মণ্ডপটা, যেটা সুন্দর লাগছিল দেখতে। সামনে থেকে বিশেষ করে বেশি ভালো লাগছিল, আমি জানি না ক্যামেরাতে কতটা সেরকম ফুটছে না। আর এই ছিল তাদের প্রতিমাটা, খুব সুন্দর। তারপর ছিল এই কাঠের পুতুলের একটা প্যান্ডেল, যেটা খুবই সুন্দর ছিল, এতটাই কারুকার্য করা ছিল কি বলবো। আর বল, কাঠের খেলনা দিয়ে গোটা মণ্ডপটা নকশা করা হয়েছিল এবং সাজানো হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, প্লাস্টিকের সেই ছোট ছোট বলগুলোকে হাফ করে কেটে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। ভেতরটা বেশ সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।